নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ? আমার কাছে নতুন সরকারের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আমার মনে হয়। তার মধ্যে প্রথমত হচ্ছে যেটা আমি বলছিলাম, শুরু করেছিলাম, যে গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন বা এটাকে বাস্তবায়ন করার যে অঙ্গীকার ঐকমত্য কমিশনে সবাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে করে এসছেন, কিছুটা নোট অফ ডিসেন্ট সহ, সেই জায়গাটা যদি কোনো গড়িমসি বা কোনো ধরনের কোনো সংকট তৈরি হয়, তাহলে জামায়াত ইসলাম কিন্তু, যেহেতু জামায়াত ইসলাম জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটি অন্যতম স্টেক হোল্ডার, এটা আমরা দেখেওছি, তো জামাত সেইটাকে নিয়ে একটা সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। স্বাভাবিকভাবে সেটা সহিংস হয়ে উঠতে পারে, পরিস্থিতি তৈরি না, বিরোধাত্মক অবস্থায় গেলে এটা একটা সংকট তৈরি করবে। এটা একটা। আরেকটা হচ্ছে প্রশাসন বা আমলাতন্ত্রের, এই প্রশাসন বা আমলাতন্ত্র আমরা যদি বলি সেই স্বাধীনতার পর থেকেই যে পাকিস্তানি আমলাতন্ত্রের যে ধারাবাহিকতা আমাদের এখানে রয়ে গেছে, সেই আমলাতন্ত্রকে আমরা কতটা প্রশাসনিক করতে পেরেছি অ্যাবসুলুট অর্থে, তার চেয়ে বেশি করেছি রাজনীতিকরণ। এবং এই রাজনীতিকরণ করতে গিয়েই আমলাতন্ত্র কিন্তু নিজেকে একটা ক্লাস হিসাবে তৈরি করে ফেলেছে, আভিজাত্যের দিক থেকে, মর্যাদার দিক থেকে, অর্থবিত্তের দিক থেকে। এবং আমি এটাকে মনে করি এক ধরনের তারা অভ্যন্তরীণ উপনিবেশক হয়ে উঠেছে আসলে এই আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রকে সরকার কিভাবে ডিল করবে, একটি নতুনভাবে ডিল করতে হবে তাকে, যে আমলাতন্ত্র শুধুই রাজনৈতিক দলের বা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের একটা অ্যাপারেটাস হিসেবে কাজ করবে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমলাতন্ত্রই হয়ে গেছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এখন। এটা একটা। 3 নম্বর আসি আমি, যে নাগরিক সমাজের যে পরিসরটা আছে, সিভিল সোসাইটি, এটা কিন্তু গত সময়গুলোতে আমরা আসলে ক্ষমতায় যারা গেছি তারা নাগরিক সমাজকে বিভিন্নভাবে কলুষিত করেছি, উৎকোচ দিয়ে হোক, তাদেরকে বিভিন্ন ধরনের প্রমোশন, অমুক তমুক ইত্যাদি, এগুলো দিয়ে আমরা নানাভাবে তাদেরকে কলুষিত করেছি। এই জায়গাটা ফিরিয়ে আনা, কারণ নাগরিক সমাজ হচ্ছে, যেটা আমাদের মহিউদ্দিন ভাই বললেন যে বিরোধী দল ছায়া সরকার হবে, এখানে কিন্তু নাগরিক সরকার, নাগরিক পরিসরও কিন্তু এক ধরনের প্রেশার গ্রুপ, যেটা বিভিন্ন দেশে আছে। নাগরিক সমাজ যতটা প্রেশার গ্রুপে হিসেবে কার্যকর হয়ে ওঠে, সরকার ততটা দায়বদ্ধতার মধ্যে থাকে, এমনকি বিরোধী দলও দায়বদ্ধতার মধ্যে থাকে বা রাজনীতিটা দায়বদ্ধতার মধ্যে থাকে। চতুর্থ তো আসি আইন শৃঙ্খলার পরিস্থিতি। আমরা যদি 24-এর অভ্যুত্থানের পরপর দেখি, সেটা হলো যে পুলিশ বাহিনী, যেটা কিনা আমাদের সবচেয়ে বেশি জনসম্পৃক্ত একটি বাহিনী, এই বাহিনী কিন্তু সাংঘাতিকভাবে মরালি হয়ে ভেঙে পড়েছে, যেটা কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই। তার পোশাক বদল করেছি, পুলিশ সংস্কার কমিশন করেছি, সেটাও তথৈবচ এক ধরনের কর্তৃত্ববাদী প্রশাসন হয়ে গেছে, সংস্কার কমিশন হয়ে গেছে তাদের, পুলিশ কমিশন। তো এই জায়গাটা বিএনপিকে ডিল করতে হবে, যে কতটা জনমুখী করা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলা। আরেকটি আসে আমি অর্থনীতি, আমি খুব সংক্ষেপে বলছি আর কি। অর্থনীতির জায়গাটা যদি আমরা সেটা হাড়ে হাড়ে নিজেদের জীবন দিয়ে বুঝছি যে অর্থনীতির জায়গাটা কোথায়। বাংলাদেশের 90% অপ্রাতিষ্ঠানিক শ্রম, মাত্র 10% প্রাতিষ্ঠানিক শ্রম। আমরা পাকিস্তান আমলে প্রাতিষ্ঠানিক শ্রমের জায়গাটা অনেক বেশি ছিল অর্থনীতিতে, কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের শিল্প কারখানার বিকাশ ঘটে নাই, আমাদের বিজনেসের গুড গভর্নেন্স হয়নি, যে কারণে অপ্রাতিষ্ঠানিক শ্রম, যেমন এই যে হকার, অমুক তমুক ইত্যাদি, এরাই কিন্তু প্রায় 80 থেকে 90%। তো এই জায়গাটাকে কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, কতটা সিস্টেমের মধ্যে আনা যায়, এটা একটা চ্যালেঞ্জ। বহির্বিশ্বের কথা তো বাদই দিলাম। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বিগত 16 বছরে যেটা দেখেছি, যে শেখ হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকার জন্য ভারতকে দিয়ে আন্তর্জাতিক পরিসরটাকে মোকাবেলা করেছেন। ওইটা ভারতের দায়িত্ব ছিল অন বিহাফ অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ভারত সেইটা বিভিন্নভাবে তার মেকানিজম দিয়ে সেটা ডিল করবে। কিন্তু 24-এর পরে আমরা আমাদের যে ভারতের আধিপত্যবাদ বিরোধী ব্লা ব্লা ব্লা, এটা একটা অন্য প্রসঙ্গ, এটাতে না যাই আমি। কিন্তু এখন কিন্তু বাংলাদেশকে মোকাবেলা করতে হবে আসলে নানান সেক্টরে, যেমন আমেরিকাকে তা ডিল করতে হবে, চীনকে ডিল করতে হবে, রাশিয়াকে ডিল করতে হবে, জাপানকে ডিল করতে হবে, ভারতকে ডিল করতে হবে, এবং অনেকগুলো তার রাজনৈতিক কারণেই আসলে অনেকগুলো প্রেশার গ্রুপ তৈরি হয়ে গেছে, এবং এদেরকে কিন্তু ডিল করতে হবে। ইটস টু টাফ ফর বিএনপি, যে কিভাবে করবে তারা।